রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পুড়ে গেছে 250 ঘর। ঈদযাত্রায় সড়ক, রেল, লঞ্চে যাত্রীর চাপ। বাড়ির পানে ছুটছে মানুষ। টাঙ্গাইলে ট্রাক উল্টে 17 জন সহ 8 জেলায় 32 জনের প্রাণহানি। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম চড়া। হাসিলের বাইরে অর্থ নিলে ব্যবস্থার হুঁশিয়ারি। হামে থামছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় সারা দেশে 17 জনের মৃত্যু। নতুন শনাক্ত 1224 জন। আক্রান্ত ছাড়ালো 64,000। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ফিরেছে স্থিতিশীলতা। সরকারের 100তম দিন উপলক্ষে বললেন মাহদি আমিন, নিশ্চিত হয়েছে বাক স্বাধীনতা। এখনো ধরাছোঁয়ার বাইরে সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম। রিমান্ড শেষে কারাগারে 4 আসামি, 3 পুলিশ কর্মকর্তা পোস্ট। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك। এবং আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাত ময়দানের পথে হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর পুরো। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ রাতের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে বাড়ির পানে ছুটছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। এতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, অতিরিক্ত ভাড়া নিলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। নারীর টানে বাড়ির পানে ছুটছে মানুষ। সরকারি ছুটি শুরু হতেই চিরচেনা ঢাকা ছাড়তে শুরু করেছে লাখো মানুষ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই। প্ল্যাটফর্ম থেকে শুরু করে কাউন্টার সবখানেই শুধু ঘরমুখো মানুষের অপেক্ষা। তবে ঈদযাত্রার তৃতীয় দিনের উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বিপাকে পড়তে হয় যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করতে হয়। নারী ও শিশুদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। সব কষ্টকে পাশ কাটিয়ে তাদের কণ্ঠে ছিল অবশ্য বাড়ি ফেরার আনন্দ। শুধু রেল স্টেশনই নয়, রাজধানীর বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে যাত্রীদের উপস্থিতি। তবে ট্রেনের তুলনায় বাস কাউন্টারগুলোতে ভিড় ছিল কিছুটা কম। আমরা সিসি ক্যামেরা লাগিয়ে সেখানে যাতে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় না ঘটে সেই ব্যবস্থা আমরা করেছি। এদিকে নৌপথের সার্বিক পরিস্থিতি দেখতে সোমবার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে। যাত্রী সেবার যতগুলো উপকরণ থাকা দরকার সবগুলোই আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচিত করানোর জন্য। প্রত্যেকটা জিনিস ফাংশন করছে। তারপরেও যদি আপনাদের কোনো নতুন চিন্তা থাকে বা যাত্রী ভাই বোনদের আমাদের প্রতি কোনো পরামর্শ থাকে, তারা অবশ্যই আমাদেরকে বলবেন, আপনারাও বলবেন। ভবিষ্যতে আমরা সেটি নতুনভাবে আবার ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। সব বাধা আর ভোগান্তি পেরিয়ে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে ঘরে ফিরবে মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি। রাজধানীর পশুর হাটগুলোতে এখন উপচে পড়া ভিড়। তবে এখনো নেই চোখে পড়ার মতো বেচাকেনা। দেশি বিদেশি নানা জাতের গরুর পাশাপাশি আছে মহিষও। বিক্রেতারা এবার গবাদি পশুর দাম কম দাবি করলেও উল্টোটা বলছেন ক্রেতারা। রাজধানীর কোরবানির পশুর হাটে এখন উপচে পড়া ভিড়। ক্রেতা বিক্রেতার হাক ডাকে এখন মুখর হাটগুলো। কেউ পশু দেখছেন, কেউ করছেন দরদাম। পর্যাপ্ত গরু থাকলেও এখনো জমেনি বেচাকেনা। বিক্রেতাদের দাবি, রাজধানী থেকে বেশি দাম গ্রামের বাজারে। গোখাদ্যের দাম আর পরিবহন খরচ অনেক বেশি হলেও আশানুরূপ দর পাচ্ছেন না তারা। ঈদ ঘনিয়ে আসায় বেচা কেনা বাড়বে বলে আশা তাদের। দাম কম দেখেই আমরা গরু ছাড়তেছি না, বেচা কেনা নাই। গতবারের তুলনায় বাজার আমার এলাকায় বেশি, কিন্তু এখানে কম বলছে। একটা বস্তার দাম 2000 টাকা বসি, রেটটা বেশি না দিয়ে যাবে কই? ওইলে কোরবানি দিবে নালে নিয়ে যাবে। আমার গ্রামে দাম বেশি ছিল, ঢাকাতে অনেক কম। গ্রামে খরচ ছাড়া বেশি দামে বেচতে পারতাম। তবে ভিন্ন কথা বলছেন ক্রেতারা। ভালো পশু কোরবানি দিতে চাইলেও চড়া দামের কারণে ঘন্টার পর ঘন্টা ঘুরেও মিলছে না পছন্দ মতো গরু। দাম যথেষ্ট বেশি আর কি, গরুর আমদানি বেশি, কিন্তু গৃহস্থরা কোনো গরু ছাড়তেছে না এখন। যারা গরু পালে তারা তো বলতেছে যে খাবার দাবারের দাম বেশি, এটার কারণে বেশি। আসলে কিসের জন্য যে এত বেশি এটা বলা মুশকিল। ঈদ যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে হাট। স্বাদ আর সাধ্যের সমন্বয়ের চেষ্টায় ক্রেতারা।
আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। সরকারের প্রথম 100 দিনেই মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, অর্থনীতিতে ফিরেছে স্থিতিশীলতা, বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের 100তম দিনপূর্তি উপলক্ষে সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে। আর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মত প্রকাশের দোহাই দিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার নামে চরিত্র হনন করছে একটি গোষ্ঠী। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে বলেও জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। বৃহস্পতিবার 100তম দিন পূর্ণ হচ্ছে এ সরকারের। এ উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি সরকারের 100 দিনের অর্জন ও পদক্ষেপ সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়। মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। লিখিত বক্তব্যে কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, প্রথম দিন থেকেই নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণে কাজ করে যাচ্ছে সরকার। জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা পদক্ষেপ এখন দৃশ্যমান। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে যারা ক্ষুদ্র কৃষক তাদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সরকারের অর্জন তুলে ধরার পাশাপাশি আগামী দিনের পথরেখাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মাহদি আমিন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু, বন্ধ কারখানা চালুর জন্য 60,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং প্রস্তুতি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। বিদেশি উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত। বিএনপি সরকার জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে জনগণের অধিকার এবং স্বাধীনতা যদি আমাদের সুরক্ষিত রাখতে হয়, সেটি যেমন শারীরিকভাবে প্রয়োজন, সেটি যেমন বাস্তব জীবনে প্রয়োজন, সাইবার স্পেসে বা অনলাইনেও কিন্তু সরকারের দায়িত্ব প্রত্যেককে সুরক্ষা দেওয়া, এবং সেটি নিয়ে আমরা কাজ করছি। এবং ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা দেখব যতটা সম্ভব কিভাবে প্রতিটি মানুষের মর্যাদা সম্মানকে অক্ষুণ্ণ রাখা যায়, কিভাবে যারা এ ধরনের বিভিন্ন ধরনের অপপ্রচার এবং চরিত্র হননে লিপ্ত তাদেরকে কিভাবে বাক স্বাধীনতা হরণ করা যেভাবে তারা করছেন সেখান থেকে একটা প্রক্রিয়ার ভেতর আনা যায়, সেগুলো হয়তো সামনের দিনগুলোতে কাজ করা হবে। বিগত 17 বছরে ধ্বংস হওয়া দেশের বিচার ব্যবস্থাকে ঠিক করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। প্রতিটি ক্ষেত্রেই অপরাধী যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনাটি শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। তিনি জানান, বিষয়টিকে এনসিপির মতো বিএনপিও রাজনৈতিকভাবে দেখছে। অন্যদিকে নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংশ্লিষ্ট বিচারিক আদালতগুলো ছুটির বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার কাজ সম্পূর্ণ করা হবে। এনসিপির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা রাজনৈতিকভাবে এনসিপি যেমন দেখছেন, বিএনপিও রাজনৈতিকভাবেই দেখছে। তবে নাসির পাটোয়ারি সাহেবের বিষয়ে ওখানে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে সেটা কেউ কামনা করে না, এটা শোভনীয় না। নজরুল বর্ষে বছরব্যাপী নানা আয়োজনে স্মরণ করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান কবি পরিবার। দাবি জানান, স্কুল কলেজের পাঠ্যসূচিতে গল্প, কবিতার পাশাপাশি কবির জীবনী অন্তর্ভুক্ত করার। এছাড়া কবির নাতনি এই দিনটি ছুটির দিন হিসেবে ঘোষণা করতে সরকারকে আহ্বান জানান। কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এমন এক অনন্য বিস্ময়, যিনি এক হাতে যুদ্ধের দামামা বাজিয়েছেন, অন্য হাতে রচনা করেছেন চিরন্তন প্রেমের অমর কাব্য। পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য তার কলম যেমন বারবার অগ্নিগর্ভ তলোয়ার হয়ে উঠেছিল, তেমনি মানুষের ভেদাভেদ ভুলে সাম্যে সমাজ গড়তে তিনি ছিলেন এক আপোষহীন কণ্ঠস্বর। কবির ১২৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। নজরুলের আদর্শ ধারণ করতে তরুণদের প্রতি আহ্বান জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। তার জীবন আদর্শ অনুসরণ করে আমরা যদি সমাজ পরিবর্তনের ভূমিকা রাখি, তাহলে অবশ্যই আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং মানুষের দেশপ্রেম জাগ্রত হবে। মুখে ছিলেন, হৃদয়ে ছিলেন, কিন্তু এখন তো এতকাল পরে তাকে কিন্তু আমরা সঠিকভাবে সেই প্রজ্ঞাপনে পেয়েছি। সকালে সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আজীবন প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলের গান গাইতে গাইতে যাই। আমাদের উপর যখন রিমান্ডে নিপীড়ন করা হতো তখন নজরুলের গান আমাদেরকে টিকে থাকার জন্য, আমাদের প্রতিরোধের যে আন্তঃপ্রেরণা সেটা জাগিয়ে তুলত নজরুলের গান, কবিতা এবং সাহিত্যকর্ম। আমরা এই বছরব্যাপী নজরুলকে চর্চা করব, নজরুলকে অনুশীলন করব। সরকারি গৃহীত নজরুল বর্ষ উদ্যোগকে স্বাগত জানান নজরুল পরিবারের সদস্যরা। স্কুল কলেজের বইয়ে কবির জীবনী যুক্ত করার পাশাপাশি তার লেখাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদের আহ্বানও জানান তারা। আজকের দিনটা একটু ছুটি ঘোষণা হলে আমার মনে হয় এটা আরেকটু প্রাসঙ্গিক হতো। শুধু ইংরেজি ভাষায় নয়, বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়, তার রচনাবলী অনুবাদ করা হয়, কবির পুরো জীবনটা তাদের পড়ানো হয়। জাতীয় কবির দ্রোহ, প্রেম ও সাম্যের বাণী শুধু জন্ম জয়ন্তীতেই নয়, বরং বছর জুড়ে চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রোববার ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে সে লক্ষ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেয়া খাল কেটে কুমির আনারই শামিল। মাদক কারবারের অনুসন্ধানী সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম বাহিনীর বর্বরোচিত হামলার শিকার হন দেশ টিভির সিনিয়র সাংবাদিক তাইফুর রহমান তুহিন সহ ৩ সাংবাদিক। এ ঘটনায় জড়িত সন্দেহে এক সাব ইন্সপেক্টর সহ ৩ কর্মকর্তাকে ক্লোজ করেছে ঢাকা জেলা পুলিশ। পাশাপাশি গ্রেফতার ৪ আসামিকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গেল শুক্রবার সাভারের রাজাসন এলাকায় মাদকের অনুসন্ধানে সংবাদ সংগ্রহ করতে যান দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরা পার্সন মনিরুল হক কায়ুম। তাদের সাথে ছিলেন এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। কিন্তু তথ্য নিয়ে ফেরার পথে তাদের উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী শামীম বাহিনীর প্রায় ৪০ থেকে ৫০ জন সশস্ত্র সদস্য। ফিল্মি কায়দায় ৩ সংবাদকর্মীকে অপহরণ করে আমতলা এলাকায় সন্ত্রাসী শামীমেরই একটি অটোরিকশার গ্যারেজে চালানো হয় নির্মম নির্যাতন। ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক তুহিনের পেটে ও পিঠে এবং সাদ্দামের চোখে গুরুতর ছুরিকাঘাত করা হয়। ভেঙে ফেলা হয় ক্যামেরা ও গাড়ি, ছিনিয়ে নেওয়া হয় মেমোরি কার্ড সহ ব্যক্তিগত সব সামগ্রী। পরে আহত সাংবাদিকদের সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার পরপরই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে হামলাকারী শামীম গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেপ্তার করে। আদালত ইতোমধ্যে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে সোমবার আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় জড়িত সন্দেহে এক সাব ইন্সপেক্টর, 2 জন সহকারী সাব ইন্সপেক্টরকে ক্লোজ করেছে ঢাকা জেলা পুলিশ। পাশাপাশি প্রধান আসামি শামীম সহ এজাহারভুক্ত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থার কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার। আমরা ঘটনাস্থল থেকেই 4 জনকে অ্যারেস্ট করেছি। আরও যে এজাহারনামীয় আসামিগুলো আছে তাদের গ্রেপ্তারের জন্য কার্যক্রম চলমান আছে। এদিকে এই হামলায় সোমবার পটুয়াখালী কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে কলাপাড়ার রিপোর্টার্স ও টেলিভিশন জার্নালিস্ট ফোরাম। এ সময় বক্তারা বলেন, এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। আমি আশা করি সাংবাদিকরা যাতে নিরাপদে কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি করার সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সমন্বয়হীনতার কারণে আজকে গণমাধ্যমের উপর হামলা মামলা ঘটনা ঘটে যাচ্ছে। সাংবাদিকদের উপর এমন মর্মান্তিক হামলার ঘটনায় শামীম গ্যাংয়ের 4 সদস্য আটক হলেও মূল হোতা মাদক কারবারি শামীম এখনও ধরাছোঁয়ার বাইরে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশ ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার মধ্যরাতে আকস্মিক হামলায় ঘুম ভাঙে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় পাল্টা আক্রমণ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দিনভর অভিযানে আটক করা হয় 25 জনকে। পাহাড় ঘেরা সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। গেল মার্চে সেখানে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তার মৃত্যুর পর চালানো হয় বড় অভিযান। যৌথ বাহিনীর 3 সহস্রাধিক সদস্যের চালানো অভিযানের পর আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে এলাকাটি। আগামী 31 মে সেখানে স্থাপিত র্যাব ও পুলিশ ক্যাম্পের উদ্বোধন হওয়ার কথা, কিন্তু এর আগেই সেখানে আকস্মিক তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রোববার রাত 2টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। সুপরিকল্পিত এ হামলায় সন্ত্রাসীরা প্রথমে জঙ্গল সলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর একযোগে শুরু হয় হামলা। এই ঘটনা ঘটার পরপরই ওই রাত্রে শেষ রাতের দিকে, বিশেষ করে 4টা-5টার দিকে তারা কিন্তু এখান থেকে চলে যায়। তো যতই ঝাঁকুনি দেখ, আসলে আমরা চেষ্টা করব। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করতেছে। একটি ক্যাম্পের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে হামলাকারীরা, আর অন্য একটি ক্যাম্প পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। একই সঙ্গে ভেতরে থাকা র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় গুলি। এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। পুরো এলাকা তল্লাশি করছি, অভিযান চলমান রয়েছে। বেশ কিছু আসামি আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার পর আবারও পুরো এলাকা জুড়ে শুরু হয় র্যাব ও পুলিশের চিরুনি অভিযান। আটক করা হয় 25 জনকে। বর্তমানে জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ার গৃহবধূ রীতা মজুমদার হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ। তিনি জানান, জমি বিক্রির টাকা চুরি করতে গিয়ে শাওন ও আনোয়ারের চেহারা চিনে ফেলায় রীতা মজুমদারকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধ স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি হাসুয়া সহ পরিহিত কাপড়, মোবাইল ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আমি যতটুকু জানি ওরা সিসকে চোর, তারপরে ওরা আমার মাকে মেরে ফেললো। রুমের কোনো জিনিস চুরি হয়নি, কিছু চুরি হয়নি, কেন এটা করলো? আমাদের যে তথ্য ম্যানুয়াল সোর্সের ভিত্তিতে আমরা জানার পরে আমরা প্রথমে আনোয়ারকে অ্যারেস্ট করি। আনোয়ারকে অ্যারেস্ট করার পরে আনোয়ার এটা স্বীকার করে। পরবর্তীতে সে শাওনের নাম বলে এবং এটার যে অস্ত্র কোথায় ছিল এটা আমরা আবার ওনাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসামিরা বলে যে ব্যাপার অস্ত্রটা আমরা এখান থেকে সরাই ফেলছি, এই জায়গায় রাখছি। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজ পালনে মিনার তাঁবুতে অবস্থান করছেন লাখ লাখ হাজি।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে 16,73,000-এর বেশি মুসলিম পবিত্র হজ পালন করতে মক্কার মিনায় আছেন। এর মধ্যে বাংলাদেশি প্রায় 79,000। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালনে রোববার রাতেই দলে দলে মিনায় পৌঁছেছেন হাজিরা। আজ সারাদিন ও রাত মিনার তাঁবুতেই অবস্থান করবেন তারা। তাঁবুর শহর নামে পরিচিত এ মিনা প্রান্তরে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। হজ পালনকারীদের জন্য এদিন জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো এবং সেখানে রাত যাপন করা সুন্নাত। মিনায় অবস্থানের পুরোটা সময় হাজিরা আল্লাহর জিকির, তালবিয়া ও কোরআন তিলাওয়াত সহ নানা ইবাদতে মশগুল থাকেন। পরদিন 9 জিলহজ সকালে হাজিরা রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। ইসলামের নিয়ম অনুযায়ী 9 জিলহজ দিনের বেলা আরাফার ময়দানে অবস্থান করা হজের প্রধান ফরজ। সেখানে সারাদিন ইবাদতের মধ্যে কাটাবেন হাজিরা। এরপর সূর্যাস্তের পর তারা চলে যাবেন মুজদালিফায়। রাতটি সেখানেই খোলা আকাশের নিচে যাপন করবেন তারা এবং সেখান থেকেই হাজিরা শয়তানকে নিক্ষেপের জন্য পাথরও সংগ্রহ করবেন। 10 জিলহজ পবিত্র ঈদুল আজহার দিন সকালে মুজদালিফা থেকে আবারও মিনায় ফিরবেন সবাই। এদিন মুসাফির হিসেবে হাজিরা ঈদের জামাত পরেন না। হজের দিন তারা বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করবেন এবং পশু কোরবানি দেবেন। এরপর মাথার চুল ফেলে দিয়ে হালাক হয়ে ইহরাম ত্যাগ করবেন। সবশেষ হারাম শরীফ তাওয়াফ করে মিনায় রাত্রি যাপন করবেন সব হাজি। 11 জিলহজও মিনায় অবস্থান করে ছোট, মাঝারি ও বড় 3 শয়তানকে পাথর মারবেন তারা। এরপর 12 জিলহজ শেষবারের মতো 3 শয়তানকে পাথর নিক্ষেপ করে সূর্যাস্তের পূর্বেই মিনা ত্যাগ করবেন সব হাজি। মিনায় লাখো হাজির আকুল আকুতি আর চোখের পানিতে আল্লাহর দরবারে মাগফিরাত কামনায় শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা থেকে মক্কায় ফিরে বিদায় তাওয়াফের মাধ্যমেই শেষ হবে এ বছরের হজ কার্যক্রম। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈশ্বিক অস্থিরতা ও সরবরাহ সংকটে সৌদি আরবে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। হজ পালনে গিয়ে মার্কেটগুলোতে উপহার ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাজিরা। পবিত্র হজ পালনে মক্কা নগরীতে সমবেত বিশ্বের লাখ লাখ মুসলিম। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পালন করছেন হজের আনুষ্ঠানিকতা। তবে এবার হজযাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। মক্কার গ্র্যান্ড মসজিদের চারপাশে বাজারগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও পণ্য, গহনা ও উপহার সামগ্রীর দাম ভাবিয়ে তুলছে ক্রেতাদের। উচ্চ মূল্যের কারণে এবছর কেনাকাটা কমে গেছে। আগে 5,000 রিয়ালে যে পণ্য পাওয়া যেত, এখন সেই 5,000 রিয়াল দিয়েই 2,000 রিয়াল মানের পণ্য পাবেন। বিগত বছরগুলোর তুলনায় এবার ক্রয় ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। যে হজযাত্রীরা একসময় অনেক জিনিসপত্র কিনতেন, তারা এখন দাম বাড়ার কারণে কম কেনাকাটা করছেন। দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক ক্রেতা। আমরা রাজনীতির ওইসব সমস্যার কথা শুনি না, যুদ্ধ এখান থেকে অনেক দূরে। বিক্রেতারা বলছেন হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় পণ্যের দাম বেশি। দাম বাড়ায় রূপার চাহিদা আগের চেয়ে কমেছে। উচ্চমূল্যের কারণে হজযাত্রীদের ক্রয় ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে হরমুজ বন্ধ থাকায় পরিবহন খরচ অনেকটা বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ। আন্তর্জাতিক এ সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে তার খেসারত দিতে হচ্ছে সব দেশের মানুষকে, এমনকি হজযাত্রীরাও এর ব্যতিক্রম নয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনায় বেশ কিছু বড় বিষয়ে অগ্রগতি হলেও কাটছে না অনিশ্চয়তা। এখনই কোনো চুক্তি সই হচ্ছে না বলে স্পষ্ট করেছে ইরান। যদিও সোমবারই চুক্তিতে পৌঁছানোর আভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দেন, জানান সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত, শিগগিরই ঘোষণা আসবে। ট্রাম্পের এমন ঘোষণায় ইরান যুদ্ধ অবসানে আশার আলো জ্বলতে শুরু করে। বিশ্ববাজারেও কমে আসে জ্বালানি তেলের দাম।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, অধিকাংশ বিষয়ে সমঝোতা হলেও চুক্তি চূড়ান্ত বলা যাবে না। এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সোমবার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি বলেন, লেবাননে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী দুই পক্ষ আপাতত একটি 60 দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি নিয়ে এগোচ্ছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু কর্মসূচির মতো জটিল বিষয়গুলো পরবর্তী আলোচনার জন্য তোলা থাকবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগে বিলম্বের কারণে আলোচনা কিছুটা ধীরগতির হচ্ছে বলে মার্কিন গোয়েন্দারা মনে করছেন। যুদ্ধের শুরুতে ইসরায়েলি হামলায় তিনি আহত হওয়ার পর থেকে একটি গোপন স্থানে রয়েছেন। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা চালানোর পর এই অঞ্চলের সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে অনেক বেড়ে যায়। এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি হলেও ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ জারি করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় বড় অবদান রাখছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে দেশটির প্রশাসন। এর কৃতজ্ঞতা জানাতে দুবাইতে এক জমকালো অনুষ্ঠান করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর প্রতিশোধ নিতে উপসাগরীয় দেশগুলোতে একের পর এক হামলা চালায় তেহরান। সবচেয়ে বেশি আক্রান্ত হয় সংযুক্ত আরব আমিরাত। সেখানে প্রাণ যায় কয়েকজন প্রবাসী বাংলাদেশিরও। দেশটিতে কাজ করছে অন্তত 10 লাখ প্রবাসী বাংলাদেশি। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়। এমন তৎপরতায় আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রবাসীরা আয়োজন করেছে প্রাউড অফ ইউএই শীর্ষক সম্মেলন। সংযুক্ত আমিরাতের বাংলাদেশি কমিউনিটির প্রত্যেকটি স্তরে স্তরে পৌঁছে যায় যে আমরা কোনো অন্যায় কাজে সহযোগিতা করব না, অন্যায় কোনো কাজ করব না, এবং এই দেশের গভর্নমেন্ট যা বলে, এই দেশের সংযুক্ত আমিরাতের সরকার যা বলে তাই আমরা প্রচার করব। আজকে থেকে 20 বছর আগে সংযুক্ত আরব আমিরাতে আসছিলাম শূন্য একটি হাত নিয়ে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দিয়েছে। বাস্তবতার এই ক্যানভাসে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুতে জোর দেন প্রবাসীরা। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক তৎপরতা বাড়লে দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন হবে বলে আশা তাদের। প্রবাসের মধ্যে যারা শ্রমিক শ্রেণী আছে তাদেরকেও মোটামুটি ভাবে এখানে এদেশের সরকার এবং এদেশের যারা শ্রমিক নিয়োগ দিয়ে থাকে তাদের কাছে যথেষ্ট মূল্যায়ন আছে। এ সময় প্রবাসীরা জানান, যুদ্ধ বন্ধ হওয়ায় আবারও ঘুরে দাঁড়াচ্ছেন তারা। এই যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়েও এইখানে যে বাংলাদেশের অবস্থান করছেন, সেটা বলেন লেবার শ্রেণী হোক বা ইঞ্জিনিয়ার মহল হোক বা প্রফেশনাল মহল হোক, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্ত ছড়িয়েছে কম। সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।